এবার বুঝতে পারলো সে যারাতে থাপ্পড় খেয়েছে এই বাড়ির ছেলে, মোট কথা তার স্বামী। না না, স্বামী নয়, এটা হলো অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। পুরো ডাইনিং রুম জুড়ে থমথমে। একে একে সবাই ঘরে চলে যায়। লিসাও বিরক্ত চোখে কিছুক্ষণ তের দিকে চেয়ে সেও ঘরে চলে যায়। নামজুন দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যি ভুল করে ফেললো? তীর বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলে ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু সে পর্যন্ত তার বন্ধু তো বাঁচলো না। বিভিন্ন ভাবনা রেখে নামজুন তের দিকে এগিয়ে যায়। তের মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার বাবা আছে তো তোমার সাথে, বুঝেছো আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? তে ছলছল দৃষ্টিতে তাকায় নামজুনের দিকে। নিজের বাবার কথা মনে পড়ে গেল। তার বাবাকে ঠিক করে মনেই নেই তার। ঝাপসা ঝাপসা মনে পড়ে। তের মনে হলো বিয়ে হয়ে সে যেন তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। নামজুন তার ঘরের দিকে যেতে যেতে আয়ুকে তার ঘরে আসতে বলে। এদিকে বোগামের খুব মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকবে না। তুমি তো ভালো মেয়ে, তাই না? আপনি না বললেও আমি ভালো জানি। আপনি কি ভাবছেন মা ছেলে মেরে গেল অমনি কি আমার দোষ হয়ে গেল? কখনো না, আমি ভালো বলেই মেরেছে, বুঝেছেন? আসলে পৃথিবীতে না ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। এর কথায় আয়ু বোগাম দুজনেই অবাক হলো। কি মেয়ে রে বাবা, স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব কথা শুনে দিব্যি কাঁদছে আর আসছে। এমন ভাব করছে যেন তে হলো পৃথিবীর সব থেকে সুখী মানুষ। অস্বামী একটা আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাকলা বানিয়ে দেব, তখন আমিও বলবো এই টাকলাকে আমি বর হিসেবে মানি না, মানি না এই বিয়ে। আমাকে তো চেনে না, আমি তে। আয়ু গুটি গুটি পায়ে বাবার ঘরে প্রবেশ করলো। বাবার সামনে গিয়ে দাঁড়ায়। নামজুন উঠে দাঁড়ায়। আয়ু ভয় পাচ্ছে। বাবা বোধহয় ট্যুরের ব্যাপারে জেনে গেছে। জানলে তো খুব বকবে। তুমি তো বড় হয়েছো, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছো আম্মু? আমি তো বাইরে হিজাব পরেই যাই বাবা। আমার আম্মু তো বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। তোমার খালাতো ভাই এসেছে, সে কিন্তু বেশ বড়, তার সামনে খোলামেলা থাকবে না, ঠিক আছে? ওকে আব্বু, বোগাম ভাইয়ের সামনে আর মাথার কাপড় ফেলবো না, ডান? নামজুন মৃদু হাসলো। পেছন থেকে জিন একটি মলম আয়ুর দিকে এগিয়ে দেয়। আয়ু, এই মলমটা মেয়েটার গালে লাগিয়ে দিও, আর আজকে ওই মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? আয়ু অবাক হলো। তার মা মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে কত সুন্দর যত্ন নিচ্ছে। নামজুন মৃদু হাসলো। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক না কেন, ওপর থেকে যেমনই হোক ভেতরটা ভীষণ নরম তার। আশ্রমে গিয়ে অজু করে নেয়। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের উপর নুন ছিটিয়ে দিয়েছে। কেউ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে কয়েক ফোঁটা চোখে নোনতা পানি মিশে যায়। মায়ের কথা তার ভীষণ মনে পড়লো। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য বেশি ভালো না বাসতে পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজকে বর শাশুড়ি দুজন মিলে মেরেছে। এটা জানলে তার মা খুব কষ্ট পাবে। কথাটা ভেবেই শব্দ করে হেসে ফেললো। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাবলো কেন অযথা। এরপর তে অজু করে নামাজ শেষ করে নেয়। নামাজ শেষে ছোট্ট ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে নিয়ে আসলো, যেগুলো তার শ্বশুর মশাই তাকে কিনে দিয়েছে। এই চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই রুমের মধ্যে আয়ু আসে। আয়ু এসে দেখলো তের গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে মেয়েটার জন্য। ভাবি, বলছিলাম কি তোমার গাল কি অনেক বেশি ব্যথা করছে? আরে আপু, এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি করছো কেন? আমি তো তোমার থেকে অনেক ছোট। তুমি তো সম্পর্কে আমার ভাবি হও, ছোট হলে কি? আপু, এই নাও, তুমি চকলেট খাওয়া স্টার্ট করো তো। খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব চকলেট খেয়ে ফেলবো। তুমি কিন্তু পাবা না। আয়ু হাসলো। তেকে তার ভীষণ পছন্দ হয়েছে। তোমার ভাই তো আমাকে বউ হিসেবেই মানে না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছো। এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও। ওসব ভাবি টাবি কাটাকুটি, তুমি আমার সুইট বড় বোন। আয়ু হাসে। এরপর তের গালে আঙুল ছোঁয়াতে তে চোখ মুখ কুচকে নেয়। তেখানে মলম লাগিয়ে দেয়। আমি বুঝলাম না, এখানে আসার পর সবাই আমাকে ভালো বলছে, তুমিও আমাকে ভালো বলছো, কারণ কি? যদিও আমার স্বামী আর শাশুড়ি মিলে আমার মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, তবু আমি কিছু মনে করিনি। জানো, এখানে এসে তো আমি নতুন বাবা পেয়েছি। তোমার বাবা খুব ভালো আপু, জানো। আর আমার তো বাবা নেই, সেই জন্য তোমার বাবাকে নিজের বাবা হিসেবে ধরে ফেলেছি। তে চোখে পানি থেকে সামলানোর জন্য আয়ু বলে, আচ্ছা তে, তুমি এত চকলেট খাচ্ছ কেন? তোমার কি চকলেট খুব বেশি প্রিয়? আমার তো ফুচকা বেশি ভালো লাগে। কি বলছো? চলো চলো, আমরা ফুচকা খেয়ে আসি। তুমি তো মনে করিয়ে দিলে। এখন ফুচকা না খেলে আমার রাতে ঘুমই আসবে না। না না তে, এত রাতে বাইরে যাওয়া যাবে না। ভাইয়া এসব একদম পছন্দ করে না। আমি যাব না। আপু, তুমি তো ভয় পাও কেন বলো তো? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করবো। এইবার তো চলো।
তুমি তো একটু আগে থাপ্পড় খেলে ভাইয়ার হাতে, আবার এই দেখো আমার এই গাল একদম ভালো আছে। আবার মারতে চাইলে না হয় অন্য গাল পেতে দেব, তোমাকে মারতে দেব না। তাছাড়া ফুচকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায় আপু, চলো না প্লিজ। আয়ু অবাক হলো, তার মনে প্রশ্ন উঠে গেল, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা ভাই এর হাতে মার খেয়ে ভাইয়ের এমন শক্ত কথা শুনে দিব্যি ভালো আছে সে। আচ্ছা তুমি রেডি হও, আমি বাবাকে ডেকে আনছি, কেমন? বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাও কেউ পছন্দ করে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি আর তুমি যাই। আচ্ছা তোমার ওই খালাতো বোনকে সাথে নিয়ে নিই, 3 বান্ধবী হয়ে গেলাম, ভালো হবে না? আইও আচ্ছা বলতে সেখান থেকে রেডি হতে চলে যায়। আইও আর তে বাসা থেকে বের হয়েছে, লিসাকে বলেছিল, কিন্তু লিসা যখন শুনেছে তে যাবে সে রাজি হয়নি। তে আর আয়ু ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আয়ু এই রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু তে বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। আয়ুর রাস্তার পাশে এভাবে কখনো ফুচকা খাওয়া হয়নি, তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গেছে। তে ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে, এরপর আশেপাশে তাকালো, তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো, দু হাতে চোখ ডলতে শুরু করলো। তার মনে হচ্ছে থাপ্পড় খেয়ে সে সেই লোকটাকে তার বারবার দেখছে। তীর তো মনে হচ্ছে স্বামীর হাতে থাপ্পড় খেয়ে সে ক্রাশ খেয়ে গেছে, যার জন্য স্বামী রূপে সকলকে দেখতে পাচ্ছে। আপু সামনে ওটা কারা? আরে তে ওটা তো ভাইয়া। তে বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো তাহলে হয়তো চুলগুলো সাইজ করতো, তারপর না হয় সারাদিন বউ বউ করে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু এমন ছেলের উপর ক্রাশ তে কখনো খাবে না। ভাবনার মাঝেকার শক্ত কণ্ঠে তে ধ্যান ভাঙে। কিরে এখানে কি করছিস তুই? এই মেয়ে তোর কে হয়? এটা তো ভাবি। সুগা অবাক হলো, মেয়েটা আয়ুর ভাবি, তার মানে জাঙ্কুকের বউ। জাঙ্কুকে এবার আয়ুর হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তে পেছন পেছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন না, আমাদের ফুচকাই তো খাওয়া হয়নি। আয়ু এক্ষুনি গাড়িতে ওর, থাপ্পড় খেতে না চাইলে। জাঙ্কুক বাদ দে না, দুটোই বাচ্চা, বকিস না তো। আচ্ছা আপনার মতো এক ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু কি করে জুটলো? সামান্য ফুচকাই খেতে এসেছি, দেখেন কেমন করে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তীর দিকে তাকালো। তে জাঙ্কুকের দৃষ্টিতে ভয় পায়, ঢোক গেলে আমতা আমতা করে বলে, দেখুন আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। ইস ভয় পাচ্ছি কেন? জাঙ্কুকের হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে নিয়ে যায়, হাত ছাড়ে না। কিরে আয়ু তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? দেখ সুকা একদম জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। জাঙ্কুক তেকে নিয়ে ফুচকাওয়ালার দোকানের সামনে চলে আসে। ফুচকাওয়ালাকে বলে সেই 4 প্লেট ফুচকাটা দিয়ে দিতে। সব ফুচকা না খেয়ে একদম নড়বে না স্টুপিড, ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো তোমাকে। এই চোখ বড় বড় করে তাকায়, এতগুলো ফুচকা কি করে খাবে সে? আসলেই লোকটা পাগল। সে জাঙ্কুককে পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। না এটা বলবে না, এমনিতে গালের ব্যথা এখনো ঠিক হয়নি। দেখুন আপনি আমাকে গরু ভাবতেই পারেন, হয়তো এটা আপনার চোখের প্রবলেম, তাই আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি একটা ডক্টর দেখান আর চশমা কিনে নেন, এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলা ফুচকা একেবারে খেয়ে নিব। জাঙ্কুক শক্ত চোখে এর দিকে তাকালো, পেছন থেকে সুগা শব্দ করে হেসে ফেললো। ফুচকাওয়ালা ডাকলে সুগা এগিয়ে গিয়ে 2 প্লেট ফুচকা থেকে দেয়। তে 2 হাতে প্লেট নিয়ে একটা চেয়ারে বসে পড়লো, 1 প্লেট কোলের উপর রেখে আরেক প্লেট থেকে খেতে লাগলো। সুগা বাকি 2 প্লেট জাঙ্কুকের গাড়ির কাছে গিয়ে জানলা দিয়ে আয়ুকে দিয়ে দেয়। আয়ু সুগাকে জিজ্ঞাসা করলো সে ফুচকা খাবে কিনা। সুগা ভ্রু কুচকে ফটাফট 3টে ফুচকা মুখে পুরে নিল। তে খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা তার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশি আমেজে ফুচকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে জাঙ্কুক গম্ভীর মুখে তীর দিকে চেয়ে আছে। সে বুঝলো না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি এত খুশি হতে পারে। তীর ডান গালে চোখ পড়তে দেখলো পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে গেছে গালের 4-5টা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়লো। ফুস করে শ্বাস ফেললো। সুগাতের পাশে দাঁড়িয়ে আছে, তার নাম জিজ্ঞাসা করে। তে খেতে খেতে তার উত্তর দিয়ে দেয়। সুগার নজর গেল তার ডান গালে। তোমার গালে কি হয়েছে? আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে বুঝলেন, আর কখনো যদি মেরেছেন আপনার নামে মামলা দিব মিস্টার। বউ পেটানো ভালো কাজ নয় জানেন না আপনি। জাঙ্কুক রেগে এগিয়ে আসতে নিলে তে প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে দৌড় দিতে নেয়। রাস্তা দিয়ে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক এর দিকে ধেয়ে আসে। সুগা দেখে চোখ বড় বড় করে নেয়। জাঙ্কুক ওশিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটাতে সাথে লাগবে ভাবতে নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগে জাঙ্কুক এসে তার হাত ধরে টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে জাঙ্কুকের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে গেছে। এবারের মতো তারা প্রাণে বেঁচে গেল। জাঙ্কুক থেকে এক ঝটকে সরিয়ে কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। তে কয়েক পা পিছিয়ে যায়।
কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হয় যেমন তেমন লাগলো তার। অসহ্য যন্ত্রণা হচ্ছে, চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়লো। এই অসভ্য লোক, কি আপনার হাত কি ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন, শুধু মারছেন তো মারছেন। অমন লোহার হাত দিয়ে নরম গালে মারলে একটু মায়া লাগে না আপনার? কে গাড়িতে উঠতে বলে, তেও গাড়িতে উঠে পড়লো, আয়ুর পাশে বসে পড়লো। আয়ু শান্ত চোখে তের দিকে তাকিয়ে আছে। মেয়েটার গাল থেকে কিছু রক্ত বেরিয়েছে। আয়ুর খুব খারাপ লাগলো, তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। আপু, তুমি মন খারাপ করেছো তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাজ্জল ভাই, বুঝলে? কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়ে নিয়েছি, তাই আরেকদিন আমি তোমার সাথে বসে খাবো, ঠিক আছে? আয়ু কিছু বললো না, মেয়েটা রোবট নাকি? আয়ুর কোনো উত্তর না পেয়ে তার মুখটা মলিন হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো, সবকিছু অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো, বিড়বিড় করে বলে, মিস ইউ আব্বু আম্মু। তুই এই মেয়েটাকে এত মারছিস কেন বলবি? তোর হাফ বয়সী একটা মেয়ে, একটু দয়া মায়া বলে কিছু নেই তোর মধ্যে? স্টুপিডদের এভাবে শাস্তি করতে হয়, আর একটা গাল তো অক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর তুই। দেখ, যদি একেবারে মেয়েটাকে মানতে না পারিস তাহলে ডিভোর্স দিয়ে দে, এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই, এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা কাজটা একদম ঠিক করেনি, তুই কেমন জানি? এরপর কেন বিয়েটা দিল? যাকগে, আমি নিজেই তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। আমার ব্যাপারে তোকে নাক গলাতে বলেছি? অদ্ভুত, আমি তো তোরই উপকার করতে চাইছিলাম। জাঙ্কুক গটগট করে চলে যায়। সুগা বুঝতে পারলো না জাঙ্কুকের হাব ভাবটা কি। এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে, ডিভোর্সও করাতে চাইছে না। এরপর জাঙ্কুক গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়লো। সিটে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানালার পরে কি মুষ্টিবদ্ধ হাত কপালে থেকে চোখ বুঝে নেয়। কিছুক্ষণ পর চোখ খুলে সামনের আয়নায় চোখ পড়তে তেল লালিত ডান গাল ভেসে উঠলো দর্পণে। তে আয়ুর কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। আয়ু বাম পাশে বসায়, তে তার মাথার বাম পাশ আয়ুর কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদে আলো তেল লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান। কিছুটা রক্তের ছিটে ফোটা গাল জুড়ে রয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ আয়নার ফুটে ওঠা মলিন মুখের দিকে তেড়ে রইলো। কিছু বুঝলো না, ডান হাতে গাড়ি স্টিয়ারিং একটা জোরে থাপ্পড় মারে। তে ঘুমের মধ্যে কেঁপে উঠলো, তবে চোখ মেললো না। আয়ু আর চোখে ভাইয়ের দিকে তাকায়। জাঙ্কুক সামনে তাকে গাড়ি স্টার্ট দেয়। তে সামনের দিকে অনেকটা ঝুঁকে পড়লো, আস্তে আস্তে করে পিট করে তাকায়। তে রেগে মেগে জাঙ্কুককে গাড়ির স্পিড কমাতে বলে, আর জাঙ্কুক গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। আচ্ছা আপু, আমরা যে বাবাকে না বলে বাইরে এসেছি, এটা জেনে কি বাবা আমাদের অনেক বকা দিবে? বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে তে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। জাঙ্কুক নামতেই পেছন পেছন তে নেমে আসে। এই শোনেন, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম, একদম বলবেন না কিন্তু। জাঙ্কুক নীরব দৃষ্টিতে তের দিকে চেয়ে আছে। আমাকে আবার মারার প্ল্যান করছেন নাকি? আমি একদম মার খেতে ভয় পাই না, আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি বাবাকে না বলে বাইরে গিয়ে অপরাধ করেছি, আপনি আমার গাল ফাটিয়ে দিয়েছেন সদবোধ। তের কিছু বলার আগে জাঙ্কুকের শক্ত হাতে তের গাল চেপে ধুলোতে ব্যথা পায়। কি হয়েছে, কে কথা বলছে? জাঙ্কুক শ্বশুরের গলা পেয়ে তে চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত জাঙ্কুকের গা ঘেঁষে জাঙ্কুকের পিছে গিয়ে লুকিয়ে পড়লো। জাঙ্কুকের পিঠে শার্ট দু হাতে খামচে ধরলো। তার মনে ভয় তার শ্বশুরের মতো রাতে বাইরে যাওয়া ভুল। সে তো ভুল করেছে, তার এই ভুলের জন্য এখন তার এই বাবাটা যদি তাকে মেয়ে হিসেবে মেনে না নেয়। অবশ্য থেকে সুগারায় ও গাড়ি থেকে নেমে পড়ে। জাঙ্কুকের পিছনে টেকি দেখে ওরা একটু অবাক হলো। জাঙ্কুক যেতে নেয়, টেকি ধরে রাখায় সে যেতে পারলো না। জাঙ্কুক পিছনে হাত দিয়ে শক্ত করে ঝাড়া দিয়ে তার হাতটা ছড়িয়ে নেয়। এরপর উল্টো হয়ে ঘুরে তের দিকে গম্ভীর মুখ করে তাকাইতে দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে সে। এই যে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখনো জ্বলছে। এরপরই নামজনের চোখ যায় তের গালের দিকে। সন্ধ্যার পর সে থেকে দেখেছিল মেয়ের গাল তখন এমন ছিল না। এতটুকু কেটে গেল কিভাবে? তোমার গালের এই অবস্থা কেন আম্মু? কি হয়েছে? ও আব্বু, হয়েছে কি, আমি তো বাথরুমে পড়ে গিয়েছিলাম, ঠিক হয়ে যাবে, কিছু হয়নি ওরকম। হোয়াট? আমি মেরেছি ওকে? পেছন থেকে জাঙ্কুকের কথা শুনে তের চোখ বড় বড় হয়ে যায়। জাঙ্কুক রাগান্বিত চোখে তের দিকে তাকায়। ইডিয়ট বাচ্চা কাল থেকে লায়ার হতে শিখেছে। কি, তুমি মেরেছো? তুমি সত্যি একটা অমানুষ হয়েছো জাঙ্কুক। এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়া হয় না? বাবা, আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। আর আমি আয়াপুকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে? আচ্ছা, আগে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন। ধরুন আপনার একটা মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর যদি আপনার কাছে এসে ক্ষমা চায়, সেই ভুল আর দ্বিতীয়বার করবে না, আপনি কি তাহলে তাকে ক্ষমা করবেন না বলেন? বাবা, আমার তো ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একা চলে যেতে নিয়েছিলাম, এরপর আইয়াপুকে সাথে করে নিয়েছি। সরি। ওকে, ফার্স্ট টাইম বলে ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কিন্তু কঠিন পানিশমেন্ট হবে। ওয়াও,
আপনি খুবই ভালো বাবা। আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি, আমি মানুষ চিনতে একদম ভুল করিনি, ঠিক বললাম তো? তে আসতে থাকে, জাঙ্কুক গটগট করে ভেতরে চলে যায়। ওদিকে সুগা জাঙ্কুকের গাড়ি পার করে ভেতরে চলে যায়। তে পরের দিন সকালে উঠে ফজর নামাজ পড়ে নেয়। আজকে আয়ু তার সাথে থেকেছি। নামাজ শেষে জানালার দিকে নজর দেয়। আয়ুকে অনেক ডেকেছে, তবে আয়ু ঘুম থেকে ওঠেনি। অনেকবার সাপ সাপ বলে তাকে জাগানোর চেষ্টা করেছে। আয়ু আবারও এপাশ ফিরে ওপাশ ফিরে ঘুমাতে শুরু করে, কিন্তু হাতের কাছে সাপের মতো কিছু দেখে চিৎকার করে, সাথে তেও চিৎকার দেয়। মূলত আয়ুর চিৎকার দেখে তে চিৎকার দিয়ে ওঠে। এটা ছিল রাবারের খেলনা সাপ। এরই মধ্যে মেয়ের চিৎকার শুনে নামজুন জিন দুজনেই চলে আসে, থেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এরপর তে বলে, এরপর জিম্মিকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা, এখনো শরীর হালকা কাঁপছে। এরপর নামজুন জিন দুজনেই চলে যায়। তে আয়ুর কাছে গিয়ে বলে, আপু আই এম সরি, প্লিজ প্লিজ এরকমটা কখনো করবো না, রাগ করো না প্লিজ। পাগলি মেয়ে, আমি রাগ করিনি তো। জি না, আমি পাগলি না, তোমার ভাই পাগল। কে পাগল? তে জিনকে দেখে ভীত চোখে থাকায় আমতা আমতা করে বলে, ও আমি আয়ু, তোমার গুণধর ভাবিকে বলো এটা খেয়ে আমাকে উদ্ধার করতে, আর বলো বেয়াদবি ছেড়ে দিতে। আমি তো বেয়াদবি করি না আন্টি, আমি খুব ভালো। আপনি আমার সাথে একদিন কাটিয়ে তো দেখুন, একজন বাবা আর একজন আন্টি হই তোমার, তাই না? জিন দীর্ঘশ্বাস ফেলে আয়ুর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আরে তে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। তে চোখ বড় বড় হয়ে যায়, ঘুরতে নিলে হাত থেকে পড়ে চায়ের কাপটা পায়ের উপরে পড়ে যায়। তে ও শব্দ করে ওঠে, হাই হাই, কোথায় লাগলো তে? ওই একটু আর কি পড়েছে, আমি ব্যথা পাইনি। এই নাও তুমি চা খাও। আমি চা খাবো না, এটা তো তোমার জন্য দেয়া গেছে, আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করো না। তার মানে আমার শাশুড়ি উপরে পড়ে দরজাল শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? তে হাসতে থাকে, এরপরে খুশি মনে চাটা খেয়ে নেয়। পা জ্বলছে হালকা, দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাবের নিচে পা ধরে। তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আয়ু ঘুমাচ্ছে। তে আয়ুকে আর ডিস্টার্ব করলো না, ঘরের দরজা চেপিয়ে বেরিয়ে গেল। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। তে এদিক ওদিক হাঁটলো, তারপর ধীরে ধীরে মেন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো, তবে এই জায়গা জাঙ্কুকদের একদম মেন গেটের ভেতরে। ডান পাশে বেশ বড় সড়ো বাগান আছে, বাম পাশে অনেক গাছপালা লাগানো আছে। খোলা জায়গা দেখে হঠাৎ এর মাথায় আসলো দড়ি খেলার কথা। গ্রামে তো প্রচুর খেলেছে, এখন তার খেলতে ইচ্ছা করছে, কিন্তু এখানে দড়ি সে কোথায় পাবে? এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তে বাগানের আশেপাশে তাকালো, না আশেপাশে কেউ নেই। এরপর গায়ের রোনাটা খুলে পাশেই রাখলো, কোমর থেকে নিচ পর্যন্ত চুলগুলো খোপা বেঁধে নেয়। তে খেলা শুরু করে। ও পাশে বাগানের ডান পাশের দোতলায় জাঙ্কুকের ঘর, সাথে বেলকনি। জাঙ্কুকের হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেলকনিতে। গায়ে তার ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ডান হাতে কফির মগ নিয়ে তাদের চুমুক দেয়, বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় বেলকনির বাইরে। লাফিয়ে লাফিয়ে খেলায় তার খোপা খুলে গেছে, কোমরের নিচ পর্যন্ত কালো কুচকুচে চুলগুলো ছড়িয়ে পড়েছে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। জাঙ্কুক গম্ভীর মুখে তের পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাব ভাব কিছুই বোঝা যাচ্ছে না। তে হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়, হাতের দড়ি ফেলে উল্টো করে দাঁড়ায়। জাঙ্কুক তের দিকে চেয়েছিল, তে শরীরে ওড়না না থাকায় জাঙ্কুক তাড়াতাড়ি নিজে চোখ সরিয়ে নেয়। স্টুপিড বাদর, এই বলে সে ঘরে চলে যায়। তে হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়, চুলগুলো আবারও হাতে খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতর যায়। বাসায় গুটি গুটি পায়ে গিয়ে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে চলে আসে। আগের মতো কাউকে না দেখে ওড়নাটা রেখে দড়ি খেলতে শুরু করে। দিয়ে যখন ঘরে গিয়েছিল তখনই জাঙ্কুক নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরো বিভিন্ন ধরনের। জাঙ্কুক প্রায় গাছ কেটে দেয়, ছেটে দেয়, সবকিছু করে। কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনে তে আবারও দড়ি খেলছে। জাঙ্কুক গম্ভীর মুখে তাকিয়ে এলো কিছুক্ষণ। জাঙ্কুক থেকে পাশ কাটিয়ে যেতে নিলে হঠাৎ তে খেলা থামিয়ে দেয়। জাঙ্কুককে দেখে বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যেতে নেয়, ছোটখাটো একটি চিৎকার দেয়। জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকায়। তের হাতে, কোমরে, পায়ে কোথাও বাত নেই ব্যথা পাওয়ার। তে চোখ মুখ কুচকে সামনে তাকালো, দেখলো উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটু নিচ পর্যন্ত গোটানো। তে তাকিয়েছিল, কিন্তু কিছু মনে পড়তে চোখ সরিয়ে নেয়। তের খেয়াল আসলো তার কাছে তো ওড়না নেই, সে লজ্জা পেয়ে যায়। জাঙ্কুকের দিকে তাকায়, জাঙ্কুক বুঝলো তে লজ্জা পেয়েছে, সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। আমার ওড়নাটা একটু দেবেন? জাঙ্কুক হ্যাঁ না কিছুই বলে না। তে ভেবে পায় না সে কি করবে। জাঙ্কুক তের দিকে চেয়ে ডান পায়ের সাহায্যে তের ওড়না তুলে নেয়, গুটিমিটি পেয়ে তের মুখের দিকে ছুড়ে মারে। ভালো করে দিতে পারেন না? জাঙ্কুক পাশ কাটিয়ে যেতে নেয়। তে তো হাঁটু গেড়ে বসেছিল। তে তখনই বসা থেকে কোনোভাবে উঠে দাঁড়াতে পারলো না।
ব্যালেন্স হারিয়ে ঠাস করে জাঙ্কুকের বুকে ঢলে পড়লো। পড়ে যাওয়ার ভয়ে দু হাতে জাঙ্কুকের বুকের শার্ট শক্ত করে আঁকড়ে ধরলো, কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি, আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। জাঙ্কুক তের কথা কানে নিল না, ডান হাতে থেকে ধাক্কা দিল, তে ঠাস করে আবারও পড়ে যায়। তে ওমাগো বলে ওঠে। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে একবার টের দিকে তাকায়, পাশ কাটিয়ে যেতে নিলে সেখানে বোগাম চলে আসে। আরে তে, কি হয়েছে তোমার? দেখি দেখি। ভাইয়া, আমার মনে হয় পা ভেঙে গেছে, একটু কষ্ট করে কাউকে ডেকে দিন না প্লিজ। ওহো তে, তুমি সংকোচ কেন করছো? আমি আছি না, আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচে হয়ে থেকে ধরার জন্য বোগাম হাত বাড়ালো, তার আগে জাঙ্কুক থেকে পেছন দিকে টান মারে থেকে কোলে তুলে নেয়। বোগাম হা করে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে যাচ্ছে। তিও হতভম্ব হয়ে আছে, নিজেই তো একটু আগে ফেলে দিল, এখন কোলে তুলে নিল। ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন। একদম আপনাকে ভয় পাই না আমি, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানা খুঁজেন তাই না? ছাড়ুন বলছে। জাঙ্কুক তার পায়ের গতি বাড়ায়, ডাইনিং এ কেউ নেই। তে তার ঘরের দরজার দিকে তাকালো, দেখলো তার ঘর পাস করে চলে যাচ্ছে। তের চোখ বড় বড় হয়ে যায়। জাঙ্কুক দোতলায় উঠতে থাকে, তে ভয় পায়, হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলবে নাকি? রেগে মেগে জাঙ্কুকের গলা খামচে ধরে। সে কোনো টু শব্দ করলো না, তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে খুলে দেয়, তাকে এক প্রকার ছুঁড়ে ফেলে দেয়। তে ছিটকে পড়লো মেঝেতে, কোমরে ব্যথা পেয়ে গুটিয়ে উঠলো। তে জাঙ্কুক হাঁটু মুড়েতে সামনে বসে পড়লো, গা চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা আমি তোকে দেবো, ওয়েট।